অবৈধ হ্যান্ডসেটের জন্য এমএফএস সেবায় আর্থিক জালিয়াতি দূর করা যাচ্ছে না, গ্রাহক স্বার্থে চালু হচ্ছে এনইআইআর কার্যক্রম। শীত জেকে না বসলেও রাজধানীতে গরম কাপড়ের কেনাকাটা শুরু, খুব শিগগিরই বিক্রি বৃদ্ধির আশা করছেন দোকানিরা। যেহেতু বাচ্চারা অনেক ছোট, তাদেরকে চিন্তা করতে হবে। বেশি বিক্রি হচ্ছে সুইট শার্ট, হুডি, তারপর টি শার্ট। ভালো প্রিপারেশন আছে, এখন শীতটা যদি পরে ওইরকম ভাবে তো ইনশাআল্লাহ ভালো একটা সেল হবে আশা করি। 1 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে গ্লোবাল সোর্সিং এক্সপো, অংশ নেবে সেখানে দেশি বিদেশি শতাধিক প্রতিষ্ঠান। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। অবৈধ হ্যান্ডসেটের জন্য মোবাইল আর্থিক সেবায় জালিয়াতি নির্মূল করা যাচ্ছে না, এমনটাই জানিয়েছেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক। টেলিকম খাতে রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে একথা জানিয়েছেন তিনি। মহাপরিচালক এ সময় আরও জানিয়েছেন যে বিশ্বের বেশিরভাগ দেশে অনেক আগেই মোবাইল হ্যান্ডসেটে এনইআইআর পদ্ধতি কার্যকর থাকলেও 16 ডিসেম্বর থেকে বাংলাদেশে চালু হতে যাচ্ছে। তবে এই সময়ের পরও অ্যাক্টিভ সিমযুক্ত হ্যান্ডসেট চালু থাকবে। এই সময়ের পরও গ্রাহকের সব অবৈধ সেটও বৈধতা পাবে, এমনকি ক্লোন সেটও। সরকার চাইলে রাজস্ব প্রদান সাপেক্ষে সেট বৈধ করার সুযোগ পেতে পারেন ব্যবসায়ীরা। সেমিনারে জানানো হয়েছে এখন নেটওয়ার্কে 10 লাখেরও বেশি ক্লোন হ্যান্ডসেট চালু রয়েছে। চুরি যাওয়া হ্যান্ডসেট উদ্ধারের জন্য এনইআইআর পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই। আলোচকের সময় আরও বলেছেন যে এই পদ্ধতি চালুর পর চুরি যাওয়া সেটের মালিক ব্লক করে দিতে পারবেন। গেল সরকারকে চৌর্যবৃত্তি করার জন্য বড় ধরনের সমর্থন দিয়েছিল আমলাতন্ত্র। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর হবেন প্রধান অভিযুক্ত ব্যক্তি, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, নানা ধরনের অন্যায় যে প্রতিষ্ঠান করেছে তাদেরই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার কথা ছিল। সকালে ইআরএফ মিলনায়তনে আয়োজিত অর্থনৈতিক সাংবাদিকতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেছেন, গেল 15 বছরে স্বৈরতন্ত্র এবং কর্তৃত্ববাদী সরকারের অন্যায়ের মুখোমুখি হয়ে কাজ করছে অর্থনৈতিক সাংবাদিকরা। তাদের মধ্যে এই গণতন্ত্রের আকুতি প্রকাশ পেয়েছে। জানিয়েছেন, মিডিয়া কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করেনি অন্তর্বর্তী সরকার, করা হলে সাংবাদিকতায় মান উন্নয়ন নিশ্চিত করা হতো। তৃণমূলের সাংবাদিকদের অর্থনৈতিক বিষয়ে জোর দেবার তাগিদ দিয়ে বলেছেন যে এই সরকারের কাজের মধ্যে কোনো সমন্বয় নেই। আমলাতন্ত্র গত সরকারকে তার চৌর্যবৃত্তি করার জন্য বড় ধরনের সমর্থন দিয়ে গেছে, এবং সেখানে যদি 2-3টি মানুষের কথা বলতে হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হবেন অন্যতম অভিযুক্ত এই পুরা প্রক্রিয়ার ভিতরে। এবং আমি সেদিনও দাঁড়িয়ে বলেছিলাম, এইটার মতো বড় অন্যায় আর কোনো প্রতিষ্ঠান হতে পারে না যার জবাবদিহি, স্বচ্ছতা ইত্যাদি করার কথা ছিল। নভেম্বরের শেষ ভাগে এসেও খুব একটা শীত পড়েনি রাজধানীতে, তবে তাতে থেমে নেই গরম কাপড়ের কেনাকাটা। ঠান্ডা থেকে মুক্তি পেতে যার যার সামর্থ্য অনুযায়ী উষ্ণ কাপড় কেনা শুরু করে দিয়েছে ইতিমধ্যে নগরবাসী। দোকানিরা বলছেন যে দামও এখন বেশ কম, শীত বাড়লে বাড়বে বিক্রিও। তবে যারা ছিন্নমূল বা গৃহহীন, শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছেন তারা। শীতের আগমনী বার্তার রেশ পড়তে শুরু করেছে কসমোপলিটন এই শহরেও। রাতের শীতল হাওয়ায় উষ্ণ কাপড়ের অভাব ভোগাচ্ছে গৃহহীন ভাসমান মানুষদের। তবু থেমে থাকে না যাপিত জীবন। মূলত শীত আসার আগ মুহূর্তেই যার যার সামর্থ্য অনুযায়ী কেনাকাটা শুরু করে নগরবাসী। আর শীত মোকাবেলার প্রস্তুতিতে সবার আগেই মাথায় আসে পরিবারের ছোট্ট শিশুদের উষ্ণতা ও শীতকালীন রোগবালাই থেকে মুক্তির চিন্তা। দুটো মেয়ে আছে, মেয়েদের জন্য কিনতে আসছি। যেহেতু বাচ্চারা অনেক ছোট, তাদেরকে চিন্তা করতে হবে। মোটামুটি রিজনেবল, খারাপ না। জিরো এগুলার রিজনেবল আছে, 120 টাকা আছে, আবার 140 টাকা আছে, সাইজ অনুযায়ী দাম আর কি। বেশি বিক্রি হচ্ছে সুইট শার্ট, হুডি, তারপর টি শার্ট, ফুলাতা টি শার্ট। এখনও শীত পুরোপুরি জেকে বসেনি, তাই বেচা বিক্রিও সপ্তাহের ব্যবধানে উঠানামা করছে। তবে ব্যবসায়ীদের সংগ্রহে নতুন সংযোজন তীব্র শীতের দেশের ডাউন জ্যাকেট ও স্নো প্যান্টস। প্রবাসী বাঙালি শিক্ষার্থীদের পাশাপাশি ভ্রমণ পিপাসুরাই এই ভারী শীতবস্ত্রের ক্রেতা।
আমি জার্মানিতে যাচ্ছি, আর হচ্ছে আমি এখান থেকে হ্যাভি জ্যাকেটগুলো প্লাস হচ্ছে ট্রাউজার এই সব কিছুই এখান থেকে নিয়েছি। প্রোডাক্টের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যারা বাংলাদেশের নানান জায়গা ট্যুরে যাচ্ছেন ওই কাস্টমারগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। জ্যাকেট আপনার আমাদের এখানে মিনিমাম আপনার 1500 টাকা থেকে শুরু। নামি দামি ব্র্যান্ড আর বিপণী বিতানো বাহারি শীত পোশাক তুলতে শুরু করেছে। দোকানিরা বলছেন দাম এখনো নিয়ন্ত্রণেই, তবে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। প্রাইস ভালো বা কালেকশনও ভালো। এবার আগের বছরের কালেকশন একটু ডিফারেন্ট ছিল, বাট এবার একটু বেসিক লাগতেছে আমাদের কাছে। ভালো প্রিপারেশন আছে, এখন শীতটা যদি পরে ওইরকমভাবে তো ইনশাআল্লাহ ভালো একটা সেল হবে আশা করি। শীত যত বাড়বে তত বেচা বিক্রি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। চলতি মৌসুমে অন্তত 10টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে 3টি তীব্র আকার ধারণ করতে পারে। যদিও এর প্রস্তুতিতে বরাবরের মতো পিছিয়ে গৃহহীন দুস্থ মানুষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশি রপ্তানি পণ্যের 45% গন্তব্যস্থান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। 18% দখল করেছে যুক্তরাষ্ট্রের বাজার। তবে একক দেশ বা অঞ্চল নির্ভরতা কমিয়ে আনতে হবে। এজন্য দরকার পণ্যের বৈচিত্র্যকরণ। একই সঙ্গে পণ্যের গুণগত মান উপস্থাপনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে কারওয়ান বাজারে ইপিবি সম্মেলন কক্ষে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 নিয়ে প্রেস ব্রিফিংয়ে এমন তাগিদ দিয়েছেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। তিনি বলেছেন, আগামী 1 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে গ্লোবাল এক্সপো। এমন উদ্যোগ এবারই প্রথম উল্লেখ করে বলা হয়েছে, দেশীয় শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য উপস্থাপনের সুযোগ পাবে। চীন, ইরান, জাপান সহ বিভিন্ন দেশ থেকে অনেকেই এই মেলায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। শুধু পোশাক খাতি নয়, চামড়া, পাট, কৃষি, প্লাস্টিক, ফার্নিচার সহ 8 ধরনের পণ্য তুলে ধরা হবে এখানে। 3 দিনের এই মেলায় 10টি বিশেষ সেমিনার, অনলাইন এবং অফলাইন B2B মিটিং অনুষ্ঠিত হবে। মেলায় প্রবেশের ক্ষেত্রে লাগবে রেজিস্ট্রেশন। এই আয়োজনের মিডিয়া পার্টনার থাকছে যমুনা টিভি। কোনো একটি পার্টিকুলার বাজারের উপর যদি আমাদের নির্ভরশীলতাটাকে আমরা কমানোর জন্য আমাদের রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন বাজার সৃষ্টিতে আমরা আশা করছি যে এই ধরনের এক্সপো অত্যন্ত একটা গঠনমূলক বা ফলপ্রসূ ভূমিকা রাখবে। দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন এবং উৎপাদনের মাধ্যমে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর উদ্বোধনী র্যালি শেষে এই কথা জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকেই সামনে রেখে প্রথমবারের মতো রাজধানী সহ সারা দেশে একযোগে উদযাপিত হচ্ছে প্রাণী সপ্তাহ। সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে এই সপ্তাহের। মানিক মিয়া এভিনিউ থেকে র্যালি শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপদেষ্টা বলেছেন, অনিরাপদ বিদেশি প্রাণীজ সম্পদ আমদানির পক্ষে নয় সরকার। তাই দেশীয় প্রাণীজ সম্পদ উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও এর বাজার সৃষ্টি করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। প্রথমবারের মতো মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে অবদানের জন্য 5টি ক্যাটাগরিতে 15 জনকে পদক দেবে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশে আমি মনে করি যে এটা মানুষের জীবন জীবিকার সাথে যুক্ত, কাজে এটা বাংলাদেশে এটাকে টিকিয়ে রাখা, এবং আমার মনে হয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক দেশে কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশে যেহেতু এখনো আছে এবং ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে এগুলি বিশ্বেও কিন্তু এগুলির চাহিদা বাড়বে, ফলে আমরা কিন্তু সেদিকে যাব যেগুলো বিশ্বময় এটার পরিচিতি বাড়বে। 2 মাস আগে চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে নামানো হয়েছিল ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম চালানটি। সরকারি সংস্থাগুলোর এই সংক্রান্ত অনুমোদন পাওয়ার পরই মূলত চালানটি বুড়িমারি বন্দর হয়ে ভুটানের উদ্দেশ্যে নেওয়া হবে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য সেখানকে একটু জেনে নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিস, এই চালান আসলে ঠিক কখন নাগাদ বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে পারে এবং সর্বশেষ কি আপডেট আপনার ওখান থেকে আছে? স্মৃতি, আপনি যেমনটি বললেন যে আসলে এই চালানটি চট্টগ্রাম থেকে গতকাল রওনা হয়েছে। এটি আমাদের বুড়িমারি স্থল হয়ে শিলিগুড়ি হয়ে ভুটানের উদ্দেশ্যে রওনা দেবে। আসলে সেই চালানটি সম্পর্কে একটু যদি আপনাকে জানাতে পারি যে আসলে এই চালানটি আমাদের ভুটানের সঙ্গে বাংলাদেশের যে ট্রানজিট
ট্রান্সশিপমেন্ট চালু হয়েছে গতকাল। আর এটি আর একটু আপনাকে জানিয়ে রেখে যে এটি যেহেতু চট্টগ্রাম বন্দর থেকে গতকাল রওনা দিয়েছেন, যেহেতু বহু দূরের পথ, তাই আসতে এখনও কয়েক ঘন্টা সময় লাগবে বলে আমাকে বুড়িমারি স্থলবন্দরের যে সহকারী কমিশনার রয়েছেন তিনি জানিয়েছেন যে এখনও এটি রাস্তা রয়েছে, সেটি আসলে হয়তো আজকে যদি 5টার মধ্যে আসতে পারে তাহলে আজকেই তারা এটি ভারতে শিলিগুড়ি দিয়ে হয়তো ভুটানের উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন। আর যদি কোনো কারণে দেরি হয় তাহলে হয়তো আগামীকাল হয়তো তারা এই কন্টেইনারটি পাঠিয়ে দেবেন। আর এই বিষয়ে এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বেশ একটু ফুরফুরে মেজাজ রয়েছে, তারা তাদের মধ্যে একটা আমেজ বিরাজ করছে। আমি এখন কথা বলবো এই বুড়িমারি স্থলবন্দর C&F-এর সভাপতি ফারুক হোসেন। আপনি একটু জানাবেন যে এই যে ট্রান্সশিপমেন্ট যে চালু হয়েছে, ট্রানজিট ব্যবহার করছে ভুটান, আসলে এটা আমাদের স্থলবন্দর বা আপনাদের ব্যবসায়ীরা কি ভাবছেন এই বিষয় নিয়ে? এটা ভালো, ট্রানজিটটা থাইল্যান্ড থেকে ট্রায়াল বেসিসে যে মালটা আসতেছে একটা কন্টেনার, এটা হচ্ছে যে আমাদের 3টা উপকার হবে এটা দিয়ে। আমাদের হচ্ছে আমাদের রাস্তা ব্যবহার করবে, সেটার হলো আমরা একটা রাজস্ব শুল্ক পাবো, স্থলবন্দরের হচ্ছে ট্যাক্স আছে সেটা পাবো, কাস্টমের কিছু ট্যাক্স আছে, আর হচ্ছে পরিবহনের ভাড়াটা পাবো। কিন্তু সর্বোপরি আমাদের যেটা দাবি সেটা হলো আমাদের রাস্তাটা ফোরলেন হইতে হবে। এটা আমরা অনেকবার বলেছি এবং বাংলাদেশের 2য় বৃহত্তম বন্দর, এটা কোথাও নাই যে রাস্তা এই অবস্থা। আমাদের রাস্তাটা খুবই খারাপ অবস্থা। আমরা চাই যে এই রাস্তাটা দ্রুত ফোরলেনে উন্নতি করুক। এবং আমাদের এখানে অনেক অ্যাক্সিডেন্ট, বাচ্চা কাচ্চারা লেখা স্কুল যাইতে অসুবিধা, এই জন্য আমাদের দাবি যে রাস্তাটা ফোরলেন করার জন্য। এবং ধন্যবাদ। আপনারা স্মৃতি শুনলেন যে যেমন এখানকার ব্যবসায়ীরা যেমন খুশি ট্রানজিট চালু হয়, তেমনি তারা আবার একটু দুঃখের কথাও বলেছেন। তারা বলেছেন এই যে সড়কটি দিয়ে চট্টগ্রাম থেকে মালগুলো আসবে শিলিগুড়ি হয়ে ভুটান যাবে, সেই সড়কটি কিন্তু একদম ন্যারো ছোট রাস্তা, যেটিকে 2টা গাড়ি যেতেই হিমশিম খায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। তাই তারা চাচ্ছিলেন যে এই সড়কটি যেন 4 লেনে উন্নীত করা হয় এবং এই ট্রানজিট, এরকম ট্রানজিট যেন আরও হয়। তারা আমাদের এই বুড়িমারি স্থলবন্দর ব্যবসায়ীরা কিন্তু খুবই খুশি। তারা অপেক্ষা করছেন কখন এই কন্টেইনারটা আসবে, সেটি আনুষ্ঠানিকভাবে তারা এই বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতের শিলিগুড়ি দিয়ে ভুটানে পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে আমাকে দাবি জানিয়েছেন তারা। অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীতে অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার এবং বিষাক্ত রাসায়নিক জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার রাতে রাজধানীর সানারপাড় ড্যামরা এলাকাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে 2 জনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযানে মিডল্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে বিপুল পরিমাণ নকল সার এবং কীটনাশক উদ্ধার করা হয়েছে। কারখানাটিতে এসব নকল পণ্য বিদেশি কোম্পানির নামে মোড়কজাত বা বাজারজাত করা হতো। প্রায় 8 লাখ টাকার পণ্য সহ কারখানার ম্যানেজার এবং এক কর্মচারীকে আটক করা হয়েছে। পরে জব্দকৃত মালামাল এবং আটক ব্যক্তিদের ড্যামরা থানায় হস্তান্তর করা হয়। আপনাদেরকে আইডেন্টিফাই করে দেখেছি যে এখানে বিভিন্ন মোড়কে বিভিন্ন ধরনের সার চীন থেকে আমদানি করা হয়, বাজারজাত করা হয়, প্রস্তুত করা হয়, এই নাম দিয়ে অন গ্রাউন্ডে এখানে এই বিষ এবং এই কারখানায় এই সারগুলো তৈরি করা হচ্ছে, যেগুলো কোনো সদুত্তর কিংবা কোনো কাগজ কিংবা কোনো অনুমতি কোনো কিছুই এই কারখানায় যে বিদ্যমান ম্যানেজার এবং এই সাথে সংশ্লিষ্ট যারা কর্মচারী আছে তারা দেখাতে পারেন। কমেছে ভারত থেকে চাল আমদানি। মাসের শুরুতে হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন 80 থেকে 90 ট্রাক চাল আমদানি হলেও এখন নেমে এসেছে সেটি 30 থেকে 35 ট্রাকে। ব্যবসায়ীরা বলছেন যে আমন ধান কাটা মারাই শুরু হয়েছে, দেশের বাজারে আসতে শুরু করেছে ইতিমধ্যে নতুন চাল। এতে কমছে আমদানি করা চালের চাহিদাও। আমদানি করা চালের দাম আগের তুলনায় কেজি প্রতি 2 থেকে 1 টাকার মতো কমেছে। মোটা জাতের স্বর্ণা চাল পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এখন 44 থেকে 45 টাকা এবং সরু জাতের সম্পা চাল বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা দরে। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা এসব চাল সরবরাহ করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া, নীলফামারী সহ দেশের বিভিন্ন প্রান্তে। সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী 30 নভেম্বর পর্যন্ত চাল আমদানি করা যাবে। চালের আমদানি কিছুটা কমে গেছে, গাড়ির সংখ্যাও কম দেখতে পাচ্ছি এবং বাজারে বেচা কিনাও কম। নতুন চাল আসতেছে, মিলগুলা থেকেও নতুন চাল বাজারে আসতেছে। নতুন ধান এসে গেছে, পর্যাপ্ত পরিমাণ মিলারদের কাছে মজুদ আছেন। হ্যাঁ, আবার ইন্ডিয়ান চালের রীতিমতন আসতেছেন, যে কারণে মনে করেন যে দামটা কমে গেছে। নতুন মাল নামিছে, সবাই ভয়ে আতঙ্কে আছে দাম কমবে আরো।
250 পরিবার ধনেপাতা চাষের কারণে কিশোরগঞ্জের তারাইলের চর তালজাঙ্গা এখন ধনেপাতা গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানকার বাসিন্দারা ধনেপাতা চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন, স্বপ্ন দেখছেন সুন্দর ভবিষ্যতের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কম খরচে উৎপাদন করে অধিক লাভ পাওয়ায় চাষে আগ্রহী হয়ে উঠেছেন আশেপাশের গ্রামবাসীরাও। অসাধারণ ঔষধি গুণাগুণ সমৃদ্ধ ধনেপাতা ভোজন রসিকদের কাছে খুবই প্রিয়। এই ধনেপাতা চাষ করেই কিশোরগঞ্জের তারাইল উপজেলার চর তালজাঙ্গার 250টি কৃষক পরিবার এখন বেশ স্বাবলম্বী। ব্যাপক চাহিদা এবং কদরের কারণে আশেপাশের গ্রামের লোকজনও আগ্রহী হয়ে উঠেছেন এই ধনেপাতা চাষে। পুরা গ্রামে এই ধনিয়া চাষ করে, এটা দিয়ে আমরা জীবিকা অর্জন করি, এটা দিয়ে আমরা সংসার চালাই। এটা বলতে গেলে ধনিয়ার গ্রামে হয়ে গেছে। 1-200 টাকা ক্ষেত করা হয়, 200-300 মানুষ কাটতে টাকা, মোটামুটি ভালো আয় উন্নতি। এসব ধনেপাতা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে চলে যায়, বিক্রি হয় সেখানে 250 টাকা থেকে 300 টাকা দরে। আমরা সাবসুব করিয়া বস্তার মেরে ভরিয়া আমরা তারা বেদি গ্রামে বিক্রি করে। এই সিলেট ঢাকা বিক্রি করে ভালো আয় উন্নত করছি, বাড়ি ঘরে ঘর বাড়ি বানছি। ধনেপাতা চাষে স্থানীয়দের উৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 1 বিঘা জমির ধনেপাতা বিক্রি করে কৃষকের আয় হয় প্রায় 1.5 লক্ষ টাকা। সে হিসেবে লাভ হয় প্রায় বিঘা প্রতি 60,000 টাকা। দিন দিন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি বিভাগ এই আবাদ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু আমরা সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে। দিন শেষে আজকে ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজারের সূচক বেড়েছে এবং সেই সাথে কিন্তু বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ঢাকার শেয়ার বাজারে আজকে দিন শেষে ডিএসসি ব্রড ইন্ডেক্স যেটি সেটা কিন্তু দাঁড়িয়েছে প্রায় 18 পয়েন্টের মতো বেড়ে 5028 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। ডিএসএস সূচক সেটিও কিন্তু 1056 পয়েন্টে আছে, 6 পয়েন্টের মতো বেড়ে, এবং ডিএস30 সূচক যেটি সেটি 1934 পয়েন্ট আছে, সেটিও কিন্তু 7 পয়েন্টের মতো বেড়ে। টোটাল ট্রেড হয়েছে আজকে ঢাকার শেয়ার বাজারে 439 কোটি 44 লাখ টাকার মতো শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 170টির দাম বেড়ে গেছে। আজকে দিন শেষে 136টির দাম কমেছে মাত্র, এবং 73টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আজকে খান ব্রাদার্স পিপি ওভেন, এটি সকাল থেকে প্রথম অবস্থায় রয়েছে এবং আজকে দিন শেষে টোটাল ট্রেড করেছে এই কোম্পানি 23 কোটি 33 লাখ টাকার মতো শেয়ার, এবং টোটাল ট্রেড হয়েছে। এরপর আমরা এই খান ব্রাদার্স পিপি ওভেনকে দেখতে পাচ্ছি যে সকাল থেকে 67 থেকে 71 টাকার মধ্যে ট্রেড হয়েছে, 68 টাকা 60 পয়সা এই কোম্পানি কিন্তু লাস্ট প্রাইস ছিল। এরপরে শাহজিবাজার পাওয়ার, এটি দ্বিতীয় অবস্থানে আছে প্রায় 19 কোটি 85 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। বিচ হাজারি, এটি আজকে টপ 20 তৃতীয় অবস্থানটি দখল করে রেখেছে এবং 11 কোটি 61 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও কিন্তু 25 পয়েন্টের মতো আজকে সার্বিক সূচক যেটি সিএসপিআই সেটি বেড়েছে এবং 14,037 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড হয়েছে 25 কোটি টাকার মতো। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিএসসিতে 87টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আজকে টোটাল বেড়েছে এবং দাম কমেছে 53টি, 32টি দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে।